আবারও শুটআউট মালদা ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের মৃত্যুর 12 দিনের মাথায় মালদার আবারও শুটআউট। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদের জানিয়ে রাখবো যে দুলাল সরকার খুনের এখনো পর্যন্ত তদন্ত চলছে। ফের প্রকাশ্যে গুলি, একজন তৃণমূল কর্মীর ইতিমধ্যেই ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং দুজন তৃণমূলের একজন রয়েছেন। জানিয়ে রাখবো আপনাদের মালদায় আবারও শুটআউট। দুলাল সরকার খুনের 12 দিনের মাথায় দুজন ইতিমধ্যেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে। আরো একবার জানিয়ে রাখবো এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আমাদের প্রতিনিধি মালদা থেকে সরাসরি সানু ইসলাম আমার সঙ্গে রয়েছে, আমি সানুর সাথে কথা বলার চেষ্টা করবো। সানু, শোনা যাচ্ছে? সানু, এই মুহূর্তে কি আপডেট রয়েছে আমাকে একটু বলো যে গোষ্ঠীদ্বন্দ্বই ফের আবার প্রকাশ্যে দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি একটু জানিয়ে রাখবো তাহের মমিন, কি জানতে পারছো কে এই তাহের মমিন? সরকার খুনের ঘটনার পরই কিন্তু মালদার কালিয়াচকে আজ সকালে তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। আর দেখো, গুলিবিদ্ধ হয়েছিল গুলিতে মৃত্যু হয়েছিল হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর। আর দেখো, আহত হয়েছিলেন আরো দুই তৃণমূল নেতা বকুল শেখ ও এসারউদ্দিন শেখ। আর দেখো, এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে, আর যথেষ্ট থমথমে গোটা এলাকা কিন্তু রয়ে। আর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচকের এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। আর একদমই জানা গেছে আজ সকালে কালিয়াচকের জৌদুপুর গ্রাম পঞ্চায়েতের শালিপুর এলাকায় ড্রেন ও রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন হাসা শেখ ও বকুল শেখ ও এসারউদ্দিন শেখ, এই তিন তৃণমূল কর্মী। আর সেখানে আচমকা 4-5 জন দুষ্কৃতী এসে বকুল শেখকে লক্ষ্য করে গুলি চালায়, এলোপাথারি গুলি চালায়। আর সেখানেই মৃত্যু হয় বকুল শেখের। আর দেখো, গুলি চালায়, গুলিতে আরো আহত হয়েছিলেন এসারউদ্দিন শেখ আর দেখো বকুল শেখ। এদেরকে কিন্তু উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল কালিয়াচক এসডিপিও নেতৃত্বে বিশাল। এই মুহূর্তে মালদা প্রশাসন এবং মালদার একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা মুখ খুলতে শুরু করেছেন। তারা মূলত কি বলছেন? গোষ্ঠীদ্বন্দ্বকেই তারা কোথাও গিয়ে বলছে যে তৃণমূল বনাম তৃণমূল এখানে। এবং দুলাল সরকার খুনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছিলাম তার স্ত্রী নিজে বলেছিলেন যে কোথাও গিয়ে তার এই তৃণমূলে উত্থানটাই তার মৃত্যুর প্রধান কারণ হতে পারে। আমাকে একটা জিনিস বোঝাও যে সেখানকার রাজনৈতিক ব্যক্তিত্বরা এই মুহূর্তে গোষ্ঠীকন্দল সেটা প্রকাশ্যে বলছেন এবং ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছে, যেমনটা তুমি জানিয়েছো, তাহের মমিন। এই তাহের মমিন ঠিক কে? একদমই দেখো, ইতিমধ্যে কালিয়াচক থানার পুলিশ কিন্তু তাহের মমিন নামে একজনকে গ্রেপ্তার করেছে। আর প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছিলেন যে গোষ্ঠী কণ্ডলের জেরেই হয়তো এই ঘটনা। কিন্তু ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে আমরা যোগাযোগ করলে তিনি জানিয়েছিলেন গোষ্ঠী কণ্ডল না, এর পেছনে অন্য কোনো কারণ হতে পারে। আর ইতিমধ্যেই তদন্তে নেমে পুলিশ কিন্তু তাহের মমিন নামে তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই ঘটনার সঙ্গে সে জড়িত কিনা, না আরো কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের পরই কিন্তু জানা যাবে। একদিকে তুমি যেমনটা বলছো, পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি বলছেন গোষ্ঠী কন্দল নয়, কোথাও কি এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ যদি কোনো সূত্র না পাওয়া যায় তাহলে তো পুলিশ একজনকে এই ঘটনার একদম তৎক্ষণাৎ কাউকে গ্রেপ্তার করতে পারে না। সানু, একদমই দেখো, পুলিশ এখনো জানা যায়নি স্পষ্ট ভাবে যে তৃণমূলের গোষ্ঠী কণ্ডল রয়েছে কিনা, না গোষ্ঠী কণ্ডলের জেরে এই ঘটনা। তবে পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তারপরই দেখো আসল তথ্য উঠে আসবে। বেশ, পরবর্তীতে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো। সানু, তুমি আমাদের আপডেট দিতে থাকো। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যেই তাহের মমিন নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যেই মালদা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু রায় চৌধুরী তিনি কিন্তু ইতিমধ্যেই মুখ খুলেছেন এবং তিনি বলছেন যে এই ঘটনার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো যোগাযোগ নেই। সত্যিই কি যোগাযোগ নেই? কারণ ইতিমধ্যেই জাকির শেখ নামে এক তৃণমূল কর্মীর নামে অভিযোগ উঠে আসছে। সূত্র মারফত আমরা খবর পাচ্ছি জাকির শেখ এবং তার অনুগামীরাই এই ঘটনা ঘটিয়েছে। আজ সকালে বকুল শেখকে আক্রমণ করার পেছনে কোথাও জাকির শেখ এবং তার অনুগামীরাই রয়েছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। আপনাদের আরো আপডেট দেব কেন এই গোষ্ঠী কন্দলটা আরো প্রকাশ্যে উঠে আসছে আপনাদের জানিয়ে রাখা দরকার। সেটা হচ্ছে আমরা দেখেছিলাম দুলাল সরকার খুনের ঘটনায় একদম প্রথম থেকে প্রত্যেকেই, এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং প্রকাশ্যে যেভাবে খুন করা হয়েছিল সিসিটিভি ক্যামেরায় আমরা সেই ছবি আপনাদের বারংবার দেখিয়েছি।
আবারও প্রকাশ্যে তিনি রাস্তার কাজ, তিনি তৃণমূলেরই প্রশাসনিক কাজে গিয়েছিলেন, রাস্তা উদ্বোধনের কাজে গিয়েছিলেন, সেখানে তাকে প্রকাশ্যে তার উপর হামলা, বকুল শেখের উপর হামলা এবং তার সঙ্গে আরো যে তৃণমূল কর্মীরা ছিলেন, একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, দুজন কিন্তু চিকিৎসাধীন রয়েছে। সেখানে স্বাভাবিকভাবেই গোষ্ঠীকন্দল আরো প্রকাশ্য হচ্ছে, কারণ ইতিমধ্যে এই জাকির শেখ, যাকে মূল অভিযুক্ত বলা হচ্ছে, বিভিন্ন সূত্র মারফত আমরা খবর পাচ্ছি সেই জাকির শেখ এবং তার অনুগামীরা, জাকির শেখ মূলত কংগ্রেসে ছিলেন এবং কিছুদিন আগেই তিনি কংগ্রেস থেকে তৃণমূলে এসেছেন এবং এখানেও ঠিক দুলাল সরকার খুনের ঘটনায় যেমন তার উত্থান নিয়ে কে সভাপতি হবেন, তা নিয়ে কে চেয়ারম্যান হবেন, তা নিয়ে একটা বারংবার বাদানুবাদ দেখা গিয়েছে এবং যে কারণেই তাকে সরিয়ে ফেলার একটা চেষ্টা হতে পারে, ঠিক একইভাবে এই ঘটনায় মালদায় ফের শুট আউট, কালিয়াচকের যে ঘটনা, সেখানেও কিন্তু গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসছে। যেটা জানা যাচ্ছে যে সেখানেও তার উত্থান, তৃণমূলের একটা পদের উত্থান বলা চলে, সেই পদের উত্থানের জন্যই তাকে সরিয়ে ফেলার চেষ্টা। যদি আপনাদের জানিয়ে রাখবো, মূল টার্গেট এই ঘটনায় যে ছিল বকুল শেখ, তিনি কিন্তু সুস্থ রয়েছেন, এখন চিকিৎসাধীন রয়েছেন, তবে তিনি সুস্থ রয়েছেন। দুলাল সরকার খুনের ঘটনায় যেটা আমরা দেখেছিলাম, একদম তাকে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল, পরপর গুলি চালানো হয়, সেই গুলিতে কিন্তু তিনি নিহত হন ঘটনাস্থলে। কিন্তু এক্ষেত্রে বকুল শেখের সঙ্গে যারা ছিলেন তৃণমূল কর্মী, একজন নিহত হয়েছেন আর একজন চিকিৎসাধীন এবং মূল টার্গেট যিনি ছিলেন বকুল শেখ, তিনি কিন্তু এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং আপনাদের জানিয়ে রাখবো, সেই সময় ঘটনাস্থলে যিনি আহত হয়েছেন তিনি কি বলেছেন একটু শোনানোর চেষ্টা করব, যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল সেই মুহূর্তে। দাদা কি হয়েছিল? দাদা কি হয়েছিল? আমরা কাজ উদ্বোধন করতে গিয়েছিলাম। হ্যাঁ, একজন দুষ্কৃতী কাজে বাধা দিচ্ছে কংগ্রেস, কিছু টিএমসির লোক সাথে নিয়ে কিছু লোক ऐसा ওখানে জাকিরের দল বল, জাকিরের ছেলে জাকির, নাসিমুল, 5-6 জন, ওরা অনেকটি ছিল, 5-6 জনকে চিনতে পারি। ওদের হাতে বন্দুক ছিল, লাঠি ছিল, হাসপা ছিল, বন্দুক ছিল। আমরা কংগ্রেস থেকে কয়েকদিন 3 দিন আগে হলো টিএমসি এসেছিল, টিএমসি এখন নতুন ভাবে তাড়াতাড়ি দাদা কি হয়েছিল? দাদা কি হয়েছিল? আমরা কাজ উদ্বোধন করতে গিয়েছিলাম। হ্যাঁ, একজন দুষ্কৃতী কাজে বাধা দিচ্ছে কংগ্রেস, কিছু টিএমসির লোক সাথে নিয়ে কিছু লোক ऐसा ওখানে জাকিরের দল বল, জাকিরের ছেলে জাকির, নাসিমুল, 5-6 জন, ওরা অনেকটি ছিল, 5-6 জনকে চিনতে পারি। ওদের হাতে বন্দুক ছিল, লাঠি ছিল, হাসপা ছিল, বন্দুক ছিল। আমরা আরে কিছু কংগ্রেস থেকে টিএমসি হয়েছে, কংগ্রেস থেকে কয়েকদিন 3 দিন আগে হলো টিএমসি এসেছিল, টিএমসি এখন নতুন ভাবে। মালদায় দুলাল সরকার খুনের ঘটনায় 12 দিনের মাথায় ফের মালদাতেই একই ছবি আমরা দেখতে পেলাম, ফের প্রকাশ্যে শুট আউটের ঘটনা। আমরা দেখেছিলাম দুলাল সরকার খুনে খোদ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন এবং বিরোধীরা তারা কিন্তু কোথাও গিয়ে ভীষণভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেখানে বিহার যোগের কথা উঠে এসেছিল। আমরা কথা বলেছিলাম ঠিক মালদার আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, কি বলেছেন তিনি শোনাবো। বিজেপি নেতার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, বিরোধীরা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলতে শুরু করেছে যে কোথাও গিয়ে গোষ্ঠী কন্দল প্রকাশ্যে চলে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখেছিলাম বারংবার এই গোষ্ঠী কন্দল নিয়ে প্রকাশ্যে কথা বলতে এবং তৃণমূলের গোষ্ঠী কন্দল বারংবার প্রকাশ্যে এসেছে, জানিয়ে চর্চাও হয়েছে একাধিকবার। বিধানসভা নির্বাচন থেকে শুরু করে আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনেও সেটা প্রকাশ্যে এসেছিল। সেই জায়গা থেকে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। রাহুল সিনহার সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছিলাম মালদার আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে, কি বলছেন দেখুন। দেখুন, বিষয় হচ্ছে যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ভোট লুট করবার জন্য যেভাবে মস্তানদের সাহায্য নিয়েছে,
অস্ত্র আমদানির ক্ষেত্রে ছাড় দিয়েছে, যে কারণে আজকে সর্বত্র অস্ত্রধারী গুন্ডাদের রাজ তৈরি হয়েছে এবং প্রত্যেকটা খুনের পেছনে দেখা যাচ্ছে তৃণমূলের নেতাই জড়িত। তার কারণ ভাগ বাটোয়ারার বকরা। মালদার প্রথম ঘটনাতেও আমরা তাই দেখলাম যে তৃণমূলের নেতা গ্রেপ্তারও হলো এবং যারা গ্রেপ্তার হলো তারা বলছে আরো বড় মাথা আছে। অতএব তার মানে চেন সিস্টেমে এই খুনোখুনির ব্যাপারটা চলছে। অতএব এটা যেভাবে চলছে আমরা মনে করি যে এই জিনিস চলতে থাকলে পশ্চিমবাংলা অশান্ত হবে এবং পশ্চিমবাংলার যে অবস্থা আছে এই অবস্থা যদি এখনো দূরীভূত না হয়, ভবিষ্যতে পশ্চিমবাংলা আজ থেকে 20 বছর আগেকার বিহারে রূপান্তরিত হবে। এবং একটা কথা পরিষ্কার মমতা ব্যানার্জিকে বলতে চাই যে সাপের কামড়েই কিন্তু সাপুরের মৃত্যু হয়। অতএব সেই বিষয়টাকে মাথায় রাখার দরকার। শুনলেন রাহুল সিনহার বক্তব্য। এই ঘটনায় বড় কোনো চেন আছে সরাসরি তিনি বলছেন, এবং এই ঘটনা শুধু মালদাতেই থেমে নেই, এরও বড় কোনো সূত্রও থাকতে পারে এমনটা কিন্তু তিনি অভিযোগ করেছেন। কংগ্রেস মুখপাত্র বিকাশ রায়চৌধুরীর সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম, দেখুন কি বলছেন। বিকাশ রায়চৌধুরীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, মাফ করবেন, সুমন রায়চৌধুরীর সঙ্গে কংগ্রেস মুখপাত্র আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কি বলছেন শোনাবো। এখন পশ্চিমবঙ্গ একটা দুষ্কৃতীদের বদ্ধভূমিতে পরিণত হয়েছে। সমস্যাটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কোনো খারাপ দিকটাকেই খারাপ দেখেন না। উনি সবসময় মনে করেন যে ভারতবর্ষের সবচেয়ে উজ্জীবিত এবং উৎকৃষ্ট রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং অন্যান্য রাজ্যের দিকে আঙুল তোলেন, অন্যান্য ঘটনার দিকে আঙুল তোলেন। পশ্চিমবঙ্গ কোনোদিন শুধরবে না যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রশাসনিক অদক্ষতাকে স্বীকার করে নেবেন। একটা সরকার চলছে বাংলায় যারা জাস্টিফাই করার চেষ্টা করে। যদি বলা হয় যে আপনার গত 1 বছরে 12টা কাণ্ড হয়েছে মহিলাদের ওপরে ধর্ষণ বা অত্যাচারের, উনি সঙ্গে সঙ্গে বলেন অমুক জায়গায় 14টা কাণ্ড হয়েছে। মানে অন্য একটা জায়গায় 14টা ধর্ষণ হলে বাংলায় 12টা ধর্ষণ হতেই পারে। এই প্রশাসকের অধীনে আমরা রয়েছি বঙ্গবাসীরা। আমাদের সামনে শুধুই অন্ধকার, টানেলের শেষে কোনো আর প্রদীপের আলো দেখা যাচ্ছে না, সবটাই অন্ধকার। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের কথা। আমরা জাতীয়তাবাদী কর্মীরা এবং জাতীয়তাবাদী সব রাজনৈতিক দল এখন মনে করি, এবং সবচেয়ে বড় কথা 147 বছরের পুরনো জাতীয় কংগ্রেস মনে করে এই দুর্বিনীত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত, তা নইলে বাংলা অন্ধকারে হারিয়ে যাবে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে, তার প্রতিক্রিয়াও শোনাবো। দেখুন, যেভাবে রাজ্যে এই ধরনের সমাজনীতির এবার সাধারণ মানুষ আতঙ্কিত। শাসক দলের কাউন্সিলররা বাদ যাচ্ছিল না, প্রধান উপপ্রধান শাসক দলের মধ্যে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, কন্দল হচ্ছে, যেভাবে নিজের মধ্যে মারামারি করছে, এর আগুন তো সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হবে। রাজ্য সরকার রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করতে ব্যর্থ। এত অবৈধ অস্ত্রশস্ত্র কিভাবে আসছে সেটাকে আটকাতে ব্যর্থ। শুধুমাত্র বিরোধীদেরকে কিভাবে আটকাবো, বিরোধীদেরকে নামে কিভাবে মিথ্যা কেস দেবো, এই নিয়ে উঠে পড়ার ফলে, লেগে থাকার ফলে, পুলিশকে সঠিকভাবে ব্যবহার না করার ফলে এই দিন দেখতে হচ্ছে। এগুলো বন্ধ হওয়া দরকার। অবিলম্বে পুলিশ মন্ত্রী এগুলোকে ইন্টারভিউ করা দরকার, এগুলোকে নিয়ে নজরদারি করা দরকার। এগুলো যাতে দ্রুত বন্ধ হয় তার ব্যবস্থা গ্রহণ করা দরকার। বিরোধীরা প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গের বেহাল দশা, এই অস্ত্রগুলো সাধারণ মানুষের হাতে, দুষ্কৃতীদের হাতে আসছে কি করে? প্রশ্ন উঠছে কারা যোগান দিচ্ছে, পুলিশ প্রশাসনের ভূমিকাটা কোথায়? খোদ মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন এসপির বিরুদ্ধে। আমরা দেখেছি আবারও নতুন করে এই ঘটনা কোন দিকে মোড় নেয়
সেদিকে আমাদের নজর থাকবে, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি দুলাল সরকার খুনের ঘটনায় এখনো পুলিশ কিনারা করে উঠতে পারেনি, তারপরেই 12 দিনের মাথায় আবারও একটা খুন এবং এখনো 2 জন চিকিৎসাধীন রয়েছে এবং যে অভিযোগ উঠে আসছে গোষ্ঠী কন্দল, কোন দিকে মোড় না এই ঘটনা, নজর থাকবে আমাদের। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।